চ্যালেঞ্জ করে বলছি, গত 18 মাসে এই কথাটা বারবার বলা হচ্ছে, তবু বলছি উপায় নেই। গত 18 মাসে আওয়ামী লীগের উপরে যে ভয়াবহ নিপীড়ন এবং নির্যাতনের স্টেম রোলার পরিচালিত হয়েছে, এর চেয়ে বেশি নির্যাতন করার কিছু আছে বলে আমার মনে হয় না। আপনি ভাবতে পারেন, ওই যে একটু আগে বললাম যে মাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, ছেলেকে না পেয়ে মাকে আগুনে পুড়িয়ে দগ্ধ করে হত্যা করা হচ্ছে, বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার করা হচ্ছে। তো এখন কিন্তু আওয়ামী লীগ কি থামছে? আপনি বলছেন যে তীব্র আন্দোলন কবে দেখবেন, এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা হবেই। মানুষ নিজের উদ্যোগে নেমে আসবে, তবে আপনি রাজপথে দেখতে পাবেন আওয়ামী লীগ। আমি আপনার এই বক্তব্যের সাথে টোটালি ডিফার করছি। আওয়ামী লীগ তো রাজপথে আছেই। এখন আওয়ামী লীগের উপরে যে শতভাগ অবৈধভাবে অসাংবিধানিক ভাবে যে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি কবে উঠাবে না উঠাবে সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আওয়ামী লীগ কবে রাজপথে আসবে এটা কোনো আলোচনা হতে পারে না। আওয়ামী লীগ রাজপথে আছে, আন্দোলন কবে করতে কমাইলে আমি চাচ্ছি আওয়ামী লীগ বাংলাদেশে আছে বলেই 56,000 বর্গ মাইলের এই গাঙ্গীয় বদ্বীপ জুড়ে প্রতিদিন হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেপ্তার হচ্ছে, এবং তারা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে। এমন নয় যে তারা ঘরের ভিতরে আত্মগোপন থাকা অবস্থায় গ্রেপ্তার হচ্ছে, তা নয়। কদিন আগে সাংবাদিক বাড়ি ভাই 11 এবং 6 বছরের দুজন বাচ্চাকে তাদের ওনার শোতে নিয়ে এসেছিলেন, যাদের মা মিছিল করার অপরাধে এখনো পর্যন্ত কারাগারে। আওয়ামী লীগ রাজপথে না থাকলে তারা গ্রেপ্তার হচ্ছে কোত্থেকে? এবং আপনি বলছেন যে হ্যাঁ, হয়তো আপনি বলতে চাচ্ছেন এটা যে মানে আরো জোরদার আন্দোলন। আমরা তেমন কোনো আন্দোলন দেখতে পাচ্ছি না, আমরা একসাথে কোনো আন্দোলন দেখতে পাচ্ছি না, যেমনটা একটি গণতান্ত্রিক পরিবেশে হয়। সেই পরিবেশটা কবে আসবে? বা আপনি কি মনে করেন এখন সেরকম গণতান্ত্রিক কোনো পরিবেশ আছে? আচ্ছা, আমি আলোচনায় আসছি, আগে আপনার মূল যে প্রতিপাদ্য বিষয়, কিসের ভরসায় আওয়ামী লীগ, সংবিধান না সরকারি দল? আওয়ামী লীগ কোনটার ভরসাতে নেই, আওয়ামী লীগ জনগণের ভরসায় আছে। হ্যাঁ, সংবিধান আমাদের জন্য একটা বিষয়, সংবিধান আমাদের জন্য শুধু একটি এমন না যে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তার পথরেখা শুধু নয়, এই সংবিধান আমাদের জন্য একটা গৌরব গাথা, কারণ এই সংবিধানে মুক্তিযুদ্ধের বিজয় লিখিত আছে। আর এই সংবিধানে মুক্তিযুদ্ধের বিজয় লিখিত আছে বলে রাজাকার এবং রাজাকার এবং আওলাদের রাজাকারেরা আজকে এই সংবিধান ছুড়ে ফেলতে চায়। কদিন আগেও দেখলাম না, একজন রাজাকার শাবক আওলাদে রাজাকার পার্লামেন্টে বলেছে জেনজিরা এই সংবিধান চায় না, বলছে না এই সংবিধান ছুড়ে ফেলতে চায়। কেন ছুড়ে ফেলতে চায়? কারণ এই সংবিধানে তাদের আব্বু পাখিদের পরাজয়ের কালিমা লিখিত আছে। এই সংবিধানে মুক্তিযোদ্ধাদের, যে রাজ্জাকুল হায়দারবাদের, বাঙালিদের গৌরব গাথার চিহ্ন এটা। এই সংবিধান হচ্ছে বাঙালিদের সবচেয়ে বড় অর্জন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিজয়, সেটারই এটা হচ্ছে বড় একটা সাইন, প্রমাণ, প্রতীক। এই জন্য এটা ছুড়ে ফেলতে চায়। এখন এটা আছে আমাদের জায়গায়, কিন্তু আওয়ামী লীগ দল সংবিধানের ভরসায় পরিচালিত হচ্ছে না। সরকারি দলকে তো আমরা আলোচনার প্রশ্ন, সরকারি দলের সাথে তো হ্যাঁ, তারা সরকারি দল ক্ষমতা আছে, তাদের সাথে তারা যদি আমাদের সাথে গণতান্ত্রিক আচরণ করে সেটা ডেফিনেটলি আমরাও করব, কিন্তু তারা আজ পর্যন্ত সে ধরনের কোনো প্রমাণ যদিও বা এখনো মন্তব্য করার মতো সময় আসেনি, কারণ মাত্র আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এখনো 2 মাসও হয়নি। তাই জন্য অপেক্ষা করতে হবে। আমি হুট করে এটাকে মানে বাতিলের খাতায় ফেলতে চাই না। যদিও বা এই সরকারটি এই আওলাজে রাজাকারদের ভাষায় ভাগবাটোয়ারা নির্বাচনের মাধ্যমে এসছে, আবার রাজাকার শিরোমণিদের ভাষায়, জামাতদের ভাষায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সরকার এসছে। এটা তাদের কথা, আওয়ামী লীগের কোনো দাবি না। তবু যেহেতু একটা ভোট হয়েছে, অন্ততপক্ষে মত সম্মান ইউনূসের চেয়ে ভালো কিছুটা করবে এটা আশা করার মধ্যে দোষের কিছু নাই।
এখন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সেটা আমরা অপেক্ষা করবো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ বর্ষায় হচ্ছে জনগণ। আপনার মনে থাকার কথা, যেহেতু আপনি ইতিহাস পড়েছেন আর রাজা হয়তো চোখে দেখেছেন, যে বঙ্গবন্ধু 6 দফা দেওয়ার পরে 66 সালে পাকিস্তানি শাসকেরা আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করতে করতে এমন একটি অবস্থায় দলকে নিয়ে গিয়েছিল যে কোন পুরুষ ছিল না আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার। আনা বেগমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিতে হয়েছিল, তবু কিন্তু আওয়ামী লীগ নিঃশেষ হয়নি। তো সুতরাং এখনো আওয়ামী লীগ নিঃশেষ হবে না, সে সুযোগ, সে ক্ষমতার কারণে। কারণ একটি দল কতদিন টিকে থাকবে সেটা নির্ভর করে সেই দলের কর্মসূচি কতটুকু জনগণ গ্রহণ করছে অথবা করছে না তার উপরে। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তারা দীর্ঘদিন টিকে থাকবে এটা ঠিক নয়। এক সময় দুর্গন্ধ প্রতাপশালী মুসলিম লীগকে বাংলাদেশে কেউ নিষিদ্ধ করেনি, এবং 80-র দশক পর্যন্ত বাংলাদেশে বাম রাজনীতি যারা করতেন তাদের একটা ভালো অবস্থান ছিল, তাদের কাউকে নিষিদ্ধ করা হয়নি। হ্যাঁ, কিন্তু আজকে তারা খবরের কাগজ ছাড়া কোথাও নাই, এটি হচ্ছে বাস্তবতা। কারণ তারা মানুষকে ধারণ করতে পারেনি। আর পক্ষান্তরে আমি চ্যালেঞ্জ করে বলছি, গত 18 মাসে এই কথাটা বারবার বলা হচ্ছে, তবু বলছি উপায় নেই। গত 18 মাসে আওয়ামী লীগের উপরে যে ভয়াবহ নিপীড়ন এবং নির্যাতনের স্টেম রোলার পরিচালিত হয়েছে, এর চেয়ে বেশি নির্যাতন করার কিছু আছে বলে আমার মনে হয় না। আপনি ভাবতে পারেন, ওই যে একটু আগে বললাম যে মাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, ছেলেকে না পেয়ে মাকে আগুনে পুড়িয়ে দগ্ধ করে হত্যা করা হচ্ছে, বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার করা হচ্ছে। তো এখন আওয়ামী লীগ কি থামছে? আপনি বলছেন যে তীব্র আন্দোলন কবে দেখবেন, এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা হবেই। মানুষ নিজের উদ্যোগে নেমে আসবে রাজপথে। তো একটা যে গণতান্ত্রিক পরিবেশ, আমিন ভাই, যে বিরোধী দল হরতাল দিবে, তারপরে তাদের কর্মসূচি দিবে, প্রতিবাদ জানাবে, ওটা তো একটা গণতান্ত্রিক সৌন্দর্যতা, তাই না? তো এই সৌন্দর্যটা আপনি তো সবসময় একই টাইপের আন্দোলন পাবেন না। আপনি কেন মনে করছেন যে 60-এর দশকে যেটা হয়েছে সেটা 2026 এসে হবে? ভিন্নতর হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা হবে না তাহলে আপনি কেন, আমি ধরে নিব যে হরতাল আর অবরোধে একমাত্র পথ, দল গোছানোর অথবা একটা দাবি জানানোর, এর বিকল্প পথ হতে পারে তো? এগুলো নিয়ে ভাবতে হবে। আমি মুখে স্মার্ট বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ডিজিটালাইজেশনের কথা বলবো, আমি যদি আবার এখন 60-এর দশকে সেই বন্ধ, হরতাল, অবরোধের মধ্যে থাকবো, তাহলে তাই করে প্রয়োজন হলে সেটাও হতে পারে, পুরো বাংলাদেশ কলাপসও হতে পারে। এই জন্য হরতাল দেওয়ার দরকার নেই। আবার হরতাল দেওয়া হবে না তাও না, হ্যাঁ, কিন্তু গদ বাঁধা প্রোগ্রাম থাকবে কেন? আমি যেটা আপনি বলছিলেন যে ধরেন, আমি আরেকটা আলোচনায় করতে চাচ্ছি যে আমি এই যে পার্লামেন্টে ওই আওলাদের রাজাকার বললো যে জেনজিরা সংবিধান চায় না, আমি এই আওলাদের রাজাকারকে প্রশ্ন করতে চাই, তোমাকে জেনজির প্রতিনিধিত্ব করার অধিকারটা কে দিয়েছে? তুমি কেন মনে করতেছো ইউ আর দ্য রাইট পার্সন হু রিপ্রেজেন্টিং দ্য জেনজি? এই যে আজকে বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মী গ্রেফতার হচ্ছে, জয় বাংলা স্লোগান আকাশ বাতাস কাঁপাচ্ছে, 32 নম্বরে রত্ন সংগ্রহ করতে গিয়েছিল ক্লাস 9-এ পড়ুয়া একজন জেনজি অথবা জেন আলফা নিজন। ওরা কি জেনজি না? জেনজি মানে যদি মনে করো রাজাকারী ধারণ করে যারা, তারাই জেনজি, পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করে যারা, তারাই জেনজি, এটা ঠিক না। এই সবকিছুরই জবাব দেওয়া হবে, জবাব আসছে, কিন্তু প্রতিটি ক্ষেত্র থেকে জবাব আসছে। আপনি কদিন আগে পটুয়াখালীতে দেখেন নাই? তাদের ডাকা প্রোগ্রামে যখন বঙ্গবন্ধুকে ছোট করা হচ্ছিল, মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ দেখেননি? আপনি বলছেন যে কবে হবে? এইগুলোই এক একদিন অগ্নিস্ফুলিঙ্গের মতো পটুয়াখালী থেকে নোয়াখালী থেকে পুরো বাংলাদেশ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ছড়িয়ে পড়বে। আপনি হয়তো এক লাইনে আমার বেশি বলা হয়েছে যে ছড়িয়ে পড়বে, এটা নিয়ে ওরির হওয়ার কিছু নাই। দুনিয়ার ইতিহাসে কখনো কি এভাবে টিকেনি। আপনি ক্ষমতায় আসলে জবরদস্তি করে ইতিহাসের মিথ্যা বয়ান দিতে পারবেন, ইতিহাস
ইতিহাসের মতো চলে। 75 থেকে 96, 21 বছর এই দেশে বঙ্গবন্ধু সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। 83 সাল পর্যন্ত 15 আগস্ট আমরা বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে টাঙ্গাইল ভোজ করতে পারিনি। মাংস সহ তুলে নেওয়া হতো, রান্না করা মাংস, আমি সাক্ষী। 7 মার্চের ভাষণ বাজালে এখন যেমন ইমিরে গ্রেপ্তার হয়ে ওই সময় গ্রেপ্তার হয়েছে। রাস্তায় বঙ্গবন্ধু তার বিচার চাই এই স্লোগান লিখে আমি গ্রেপ্তার হয়েছি। অপরাধ শুধু এটা, বঙ্গবন্ধু তার বিচার চাই এটা লিখেছিল। দমাতে পেরেছে, বঙ্গবন্ধুকে ছোট করতে পেরেছে। বঙ্গবন্ধুকে যদি এভাবে মুছে দেওয়া যেত তাহলে পৃথিবীর 1000 সেরা ভাষণের মধ্য থেকে 7 মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক তালিকায় স্থান পেত। এই জন্য আমি শেষ করছি এই কথা বলে, ওই তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি জনাব হাবিবুর রহমান একটা বই লিখেছিলেন, ইতিহাস এখন রিমান্ডে। 2003 সালে তিনি লিখেছিলেন। এটা এই জন্য লিখেছিলেন হচ্ছে ওই বিএনপি জামাত ক্ষমতায় আসলে ইতিহাস রিমান্ডে নিয়ে নির্যাতন করে নিজেদের ইচ্ছা মতো ইতিহাস তৈরি করতে চায়, কিন্তু এই ইতিহাস এইভাবে লেখা যায় না। ঠিক একইভাবে বলতে চাই, আওয়ামী লীগ কারো ভরসা নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ভরসায়, গণমানুষের ভরসায়, গণমানুষের জন্য রাজনীতি করবে এবং গণমানুষের আওয়ামী লীগকে টিকিয়ে রাখবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই আমিন ভাই, তা হচ্ছে যারা আওয়ামী লীগের উপরে ভরসা করে আছে তারা কি করবে? তারা তো অসহায় এবং তাদের মধ্যে অনেকে মামলা বাণিজ্যের ইয়ার মধ্যে পড়ে গেছে, ঘোরপাকের মধ্যে পড়ে গেছে। তো আমি এই প্রশ্নটা আপনার কাছে করে গেলাম। আমি একটু চলে যাচ্ছি আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব রাজ্জাকুল হায়দার চৌধুরীর কাছে। স্যার, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, জনাব রাজ্জাকুল হায়দার চৌধুরী। জি, যেমনটি আমিন ভাই তার বক্তব্যের মধ্যেও কিছুটা বললেন যে আমাদের জেনজিদের মধ্যে যে পাকিস্তান প্রেম, সত্যিকার অর্থে তার কথা শুনতে শুনতে আমার নিজের একটা কথা মনে পড়ে গেল যে আজ থেকে আরো 10-12 মাস আগে আমি যখন দেখতে পেয়েছি যে বাংলাদেশে এত পাকিস্তান প্রীতি বেড়ে গেছে এবং বিশেষ করে আমাদের জেনজিদের মধ্যে, তখন অনেকে বলতেছে যে জেনজি মানেটা কি, জেনজি অর্থটা কি। তা আমার কাছে হঠাৎ মনে হতো যে আচ্ছা, এরা কি জেনারেশন জিন্না নাকি? তো সেটারই অনেকটা মিল খুঁজে পাচ্ছি। তো আমাদের জেনজিদের মধ্যে এই যে জিন্না প্রীতি বা পাকিস্তান প্রীতি যে বেড়ে গেছে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এটার প্রতিকার যদি আমাদেরকে একটু বলতেন। এখন তারা যে তথাকথিত জুলাই বিপ্লব, এটা তো আজকে পরিষ্কার এটা ছিল একটা জঙ্গি উত্থান। এখন সেটা আমরা করা লাগে নাই, তাদের যে মূল নেপথ্য নায়ক নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব এটা মানে সেপ্টেম্বর মাসে ক্লিন্টন ফাউন্ডেশনের সভাতে উনি বলছিলেন যে ইট নট এ সাডেন ম্যাটার, ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, মেটিকুলাসলি ডিজাইনড। তো সেটা ওনারা তো ষড়যন্ত্র, ওই ওনার কথা একটা ষড়যন্ত্র। তারপরে আপনার এটা মানে মাহফুজ আলমও কয়েকবার বলে গেছে ওনার যারা মাস্টার মাইন্ড। তো এগুলা নিয়ে তো আমাদের কথা নাই। তবে ওই জেএনজি যে ছেলেটা বলছে যে আমরা 72 সংবিধান মানি, জেএনজি 72 সংবিধান মানেন, তো মানেন ভালো কথা। তোমরা তো জুলাই বিপ্লব করলা, বিজয়ী হইলা নাকি? মেটিকুলাস ডিজাইন হোক, যেভাবে হোক, সন্ত্রাসী কর্মকাণ্ড হোক, ডিপ স্টেটের সহায়তায় হোক, হওয়ার পরে তোমাদের যে সরকার, তোমাদের যে নিয়োজিত সরকার, ইউনূস সাহেবের সরকার, তোমাদের মাহমুদ আলম মাস্টার মাইন্ড, তোমাদের আসিফ, মানে এরা যে কয়েকজন যে মানে উপদেষ্টা হলেন, ওরা শপথটা নিলেন কোন মানে কিসের ভিত্তিতে? তুমি তো সংবিধান মেনেই তো একবার শপথ নিলা, তাহলে একবার তুমি শপথ নিয়া সংবিধানকে মেনে এখন বলতেছো তুমি আর 72 সংবিধান তুমি ছড়িয়ে ফেলবে। তাহলে তোমার নিজের সাথে নিজের কনফ্লিক্ট নাকি, ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তোমরা যে সংবিধানকে মেনে তোমরা ক্ষমতা নিলা আর এখন বলতেছো তোমরা মানো, তাহলে তোমাদের মধ্যে মানে আমার মনে হয় আদর্শের বা তোমাদের মধ্যে মাথার মধ্যে সমস্যা আছে, কোন একটা সমস্যা আছে। তো এই জেএনজি না আসলে কিন্তু বাংলাদেশে আমরা যে বলি
এটা একটা ডেমোগ্রাফিক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর যে একটা বিশেষত্ব বাংলাদেশে ছিল যে 15 বছর থেকে 35 বছরের এই জনগোষ্ঠীটা কিন্তু আমাদের এখানে পৃথিবীর যে কোনো দেশ থেকে এই সংখ্যাটা বেশি ছিল, এবং পৃথিবীর বিভিন্ন ইকোনমিস্টরা এটার উপরে একটা আলোচনা করে বলতেছিল যে আগামী দিনে এই যে কর্মক্ষম জনগোষ্ঠী, এটা দিয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2041 সালের মানে ভিশন ছিল বাংলাদেশকে একটা উন্নত মানে আপনার উনিটারে সেই জন্য এটা ছিল একটা শক্তি। তাহলে আজকে ডিপ স্টেট বলেন, ওরা বলেন, ওরা আজকে আমাদের এই অগ্রযাত্রাকে থামানোর জন্য তারা বিভিন্ন ভাগে 2006 সাল থেকে এই ডক্টর ইউনূসের মানে মাধ্যমে সেই এটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশেষে তারা 2024 সালে আসি সাকসেস হলো। মানে আমাদের দেখবেন যে এখানে আমাদের অনেক বিজ্ঞজন আছে এবং আমেরিকার ভিতরে অনেক লোক আছে। শেখ হাসিনা এটা করলে এটা অমুক নেতারা এটা করলে এটা না দিয়ে এটা করলে সেটা হইতো, মন হচ্ছে যেন মানে বুদ্ধির মানে শেখ হাসিনা ছাড়া আর সবাই বুদ্ধি আছে, এটা না করলে। কিন্তু ইতিহাস কি বলে? আজকে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী মানে প্রেসিডেন্টকে তার পাশার থেকে ধরে নিয়ে আজকে পরিণতি কি হতো যদি তারা ওই 24 সালের 5ই আগস্ট যদি ফেল করতো, তাহলে কি করতো? শেখ হাসিনাকে হত্যা করতো। বঙ্গবন্ধুকে তারা তো হত্যা করাইছে, এটা ঠিক তো, কারণ 1971 সালে যে পরাজয়ের গ্লানি এটা তারা ভুলতে পারে নাই। বঙ্গবন্ধু তারা হত্যা করছে, কারণ তারা চিন্তা করেন বঙ্গবন্ধুর বাড়িতে যে কজন মানুষ ছিল সবাইকে হত্যা করছে। আমরা 10 বছরের শিশু রাসেলকে তারা হত্যা করলো। কেন হত্যা করছে? তাদের কিন্তু কনভিকশন ছিল, তাদের কিন্তু বিশ্বাস ছিল যে এই রাসেল 10 বছর যখন 20, 21, 25 বছর হয়ে যাবে, সারা বাংলাদেশের মানুষ এই রাসেলের পিছনে থাকবে। সুতরাং বঙ্গবন্ধুর যেই আপনার পরিবার আছে, তার যে রক্তের সম্পর্ক আছে, তার আদর্শ তাদের সবাইকে শেষ করে দিচ্ছে। এবং তারা মানে বঙ্গবন্ধু হত্যা করার সময় মানে ইয়াকে আপনার তাজউদ্দিন, তারপরে নজরুল, কামরুজ্জামান ওদেরকে হত্যা করবে, মনসুর আলী হত্যা করতে পারে, পরে জেলখানায় হত্যা করছে। পৃথিবীর ইতিহাসে তো এই ধরনের কোনো ইতিহাস নেই। এবং সেম জিনিস এখন হচ্ছে। আওয়ামী লীগের প্রায় 150 জনের উপরে মানে নেতা কর্মী আজকে জেলখানায় মানে আপনার মানে জেলখানায় তাদের বিভিন্ন পর্যায়ে তাদের হত্যা করা হচ্ছে। আপনারা দেখছেন একজন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা নুরুল মজিদ হুমায়ুন ভাই, একজন মানে ইমিডিয়েট একজন মানে আপনার একটা সরকার মানে একজন পূর্ণ মন্ত্রী, একজন মুক্তিযোদ্ধা, 8 বছর বয়স, ওনার মৃত্যুর পরেও ওনার হাতে আমরা দেখলাম হাত দেখলাম থেকে ইউরোপ সাহেবের এখানে আসার পরে ভীতির একটা রাজ্য সৃষ্টি করছেন, যাতে এখানে মুখ খুলে কেউ কথা না বলতে। কারণ তারা কিন্তু জানে আওয়ামী লীগের শিকড়টা কোথায়। আমি আপনাকে বলি, ওই যে আপনি এখানে লেখা আছে আওয়ামী লীগের ভরসা কি, আমার মানে আমিন ভাই বলে গেছেন আওয়ামী লীগের ভরসা জনগণ, একমাত্র জনগণ। কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সৃষ্ট একটা দল। 1948 সালে 4 জানুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রচেষ্টায় ছাত্রলীগ সৃষ্টি হয়। 49 সালে 23 জুন আওয়ামী লীগের জন্ম নেওয়া হয়। এবং সেই আওয়ামী লীগ নানা চড়াই উতরাই পার হয়ে আপনার আগে 70 সালে নির্বাচনে সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা হয়। তারপরে তারা আমাদেরকে ক্ষমতা দেয় নাই। তখন বঙ্গবন্ধু 7ই মার্চে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা করে। অনেকে বলে 26শে মার্চ, আমি বলি আমি সেদিন আমাদের কাছে বার্তা ছিল যে ওইটাই আমাদের স্বাধীনতার ঘোষণা। এবং আজকে যে বিএনপির যারা আছে তারা আজকে ঘোষক বলে, ওনাদের নেতা কি বলছিল 1974 সালে বিচিত্রার একটা আর্টিকেল কি বলছিল, বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে আমরা স্বাধীনতার একটা গ্রিন সিগন্যাল পেয়ে যাই নাকি? তাহলে তার প্রজন্ম আজকে কি বলে? এখন প্রশ্ন হচ্ছে যে কি দেখেন, আওয়ামী লীগ বর্তমান অবস্থার মধ্যে যে কঠিন একটা মানে অবস্থার মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে আছে। জয় বাংলা বললে আপনার মুখ বন্ধ করে দেয়। এই দেখেন একটা মেয়ে মানে খুব সে একটু মানে পোষায়
সাথে যুক্ত আছে, মডেলিং করে। সাপের মতো পিটিয়ে মেরে ফেলা হয়েছে যুবকদেরকে জয় বাংলা বলার কারণে, সাপের মতো পিটিয়ে মেরে ফেলা। তার একটা আবেগ থেকে, তার পার্সোনাল আবেগ থেকে সে শহীদ মিনারে যায়, স্মৃতিসৌধে যায়, তারপরে বিভিন্ন জায়গাতে মানে শেখ হাসিনার নামে, বঙ্গবন্ধুর নামে তার কথা বলে মানে সোশ্যাল মিডিয়াতে করে। এর আগেও তাকে কয়েকবার মানে আপনার 2বার বোধহয় আপনার আটক করা হইলো, একবার তো তার বাড়ি ঘেরাও করা হইলো। তখন সে লাইভে আসলো, লাইভে আসার পরে তারা সেটা বিরত হলো, তাকে আবার নিয়ে গেল, আবার নিয়ে এখন রিমান্ডে নিয়ে গেছে। দোষ কি? দোষ হলো সে জয় বাংলা বলছে, মানে শেখ হাসিনার কথা বলছে, জয় বঙ্গবন্ধু বলছে। তারপরে সে কিন্তু এই যে আমাদের জয় বাংলার শক্তিটা কোন জায়গায়, এই মেয়েটা আপনার মানে আপনার এই বিচারপতি মানে আপনার জিজ্ঞাসা করতেছিল যে জয় বাংলা তো নিষিদ্ধ, আপনি জয় বাংলা বললেন কেন? জয় বাংলা নিষিদ্ধ না, জয় বাংলা হলো স্বাধীনতার স্লোগান, জয় বাংলা হলো বাংলাদেশের স্লোগান। একদিন আপনি জয় বাংলার বিরুদ্ধে আজকে আমাকে এই কথা বলছেন, একদিন আপনিও বিচারের সম্মুখীন হবেন। তাহলে কত সাহসী! জয় বাংলার শক্তিটা কোন জায়গায়? আমরা একটা স্লোগানে পুরা জাতিকে, আমার জাতির পিতা পুরা জাতিকে একটা মানে আপনার ছায়াতলে নিয়ে আসছিল, একটা একই ছাতের নিচে। আমরা সাধারণ মানে তখনকার আজকের প্রজন্ম আর আমাদের প্রজন্মের মধ্যে অনেক বেশ কম আছে। আমরা ছিলাম প্রযুক্তি সবকিছু দিকে অনেক পিছনে। আমাদের মতো মানুষকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে নিতে উনি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। আমরা 303 রাইফেল দিয়া একটা আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে, ট্যাঙ্কের বিরুদ্ধে, কামানের বিরুদ্ধে আমরা যুদ্ধে নামছা, এবং কোন সময় আমাদের মনে হয় নাই আমরা পরাজিত হব, এবং কোন সময় আমরা মরে যাব। শুধু আমি না, আমাদের যে মুক্তিযুদ্ধ প্রজন্ম পুরোটাই আমরা জীবনের ঝুঁকি কোন সময় জীবনকে নিয়ে কোনদিন ভাবি নাই। এবং আরো কথা আছে, শুধু আমরা না, আমাদের যারা নারী সমাজ আছে বাংলাদেশের, যারা আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে, তাদের বাড়ির ঝুঁকি নিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে। আমি মনে করি সেই সময় পুরো বাংলাদেশের মানুষ ছিল একজন ইন্ডিভিজুয়ালি মুক্তিযোদ্ধা, বিশেষত নারী সমাজ। তো সুতরাং আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা এত সহজ না। আওয়ামী লীগ বারবার এই মানে দুর্যোগের মধ্যে পড়ছে, বারবার দুর্যোগের মধ্যে পড়ছে, আবার ফিরে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ স্যার, আপনি আপনার সাথে আমিও একমত ব্যক্তিগতভাবে। আমি একটু চলে যাচ্ছি আমিন ভাইয়ের কাছে। আমিন ভাই, আপনার কাছে প্রশ্ন করে গিয়েছিলাম যে জনগণ যারা আওয়ামী লীগের ভরসায় আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তারা এখন কি করবে, কারণ অনেকে এখন শুধু মামলার এই ঘুরপেচের মধ্যেই পড়ে গিয়েছে। জেলগেট থেকে অনেকে জামিন পাচ্ছে, তারপরে আবার আরেক মামলায় ধরা হচ্ছে। মনে হচ্ছে যে কেমন টম এন্ড জেরির খেলার মতো আমরা দেখতে পাচ্ছি, এই মামলা বাণিজ্য শুরু হয়ে গিয়েছে। তো তারা কি করবে যদি একটু তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। এবং হ্যাঁ, তারপরে আমি আরেকটা প্রশ্ন করছি প্লিজ। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কি করবে, আমি মনে করি সেটা আমাদের মতো নেতাদের বলে দেওয়ার কিছু নেই, বরঞ্চ তারা যা করছে সেখান থেকে আমাদের শেখার আছে। এই যে আপনি বলছেন কিসের বর্ষায়, তারা কিসের বর্ষায় মাঠে নামছে। এই যে মিষ্টি সুভাষ, আমার বোন, 3বার গ্রেপ্তার হলেন, কিসের বর্ষায় সে বলছে যে যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ জয় বাংলা বলুন। বর্ষা হচ্ছে মুক্তিযুদ্ধ, বর্ষা হচ্ছে ইতিহাস। তাদের উদ্দেশ্য ওইটাই, ইতিহাসের অমর সন্তানরা কখনো মৃত্যুবরণ করে না। একটা কথা আছে না, যতবারই হত্যা করো জন্মাবো আবারও লিখবো নতুন কোন ইতিহাস। এটা তো যারা বারবার ইতিহাস লিখে, ইতিহাস রচনা করে, তাদেরকে পরাজিত করা যায় না, পরাজিত করা যায়। আমি ইতিহাস প্রসঙ্গে যেহেতু রাজ্জাক ভাই কিছু কথা বলছিলেন এবং জিয়া রহমানের প্রসঙ্গটা আনছিলেন, এখানে একটা প্রাসঙ্গিকভাবে একটা প্রসঙ্গ আনতে হচ্ছে। 26শে মার্চে আমি ভাগবাটোয়ারা নির্বাচনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটা ফেসবুক পোস্ট দেখলাম। তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নিচে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, 71 রাজনৈতিক নেতৃত্ব কেন এই পাকিস্তানিদের আক্রমণ মোকাবেলা করতে ব্যর্থ হলো, সেজন্য গবেষণা করা দরকার। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন 71 রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ ছিল, এটি নিয়ে উনি গবেষণা চেয়েছেন। প্রথমে স্পষ্ট করে বলি, বাইরে
ইতিহাস গবেষণা করে তৈরি হয় না। হ্যাঁ, গবেষণা করতে হয় কি, ইতিহাসের ছোট ছোট তথ্যগুলো গবেষণা করে বের করে নিয়ে আসতে হয়, কিন্তু গবেষণা করে ইতিহাস রচনা করা যায় না। ইতিহাস রচিত হয় সত্য ঘটনার আলোকে। তো উনি যে 71 রাজনৈতিক নেতৃত্বকে ব্যর্থ বুঝাতে চেয়েছেন, এই প্রসঙ্গে আমি ব্যক্তিগতভাবে একটু কথা বলি। 71 রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে 25শে মার্চের এই ভয়াল ক্র্যাকডাউনের মাত্র 15 দিনের মাথায় বাংলাদেশের মাটিতে 10 এপ্রিল 1971 মুজিবনগর সরকার গঠিত হতো না। 71 রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে পৃথিবীর অন্যতম সেরা একটি বাহিনীর বিরুদ্ধে পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে একটি রাজনৈতিক সরকার বঙ্গবন্ধু সরকারের নিয়ন্ত্রণে বা অধীনে এত সুবিন্যস্তভাবে এত চমৎকার একটা যুদ্ধ পরিচালিত হতো না। 71-এর রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে, এই যে আপনি বলছেন আপনার বাবাকে মিথ্যা ঘোষক দাবি করছেন, আপনার বাবা সেক্টর কমান্ডার হতেন না। 71-এর রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে সেক্টর কমান্ডার হিসেবে আপনার বাবা যে ভাতা পেতেন সে ভাতাও পেতেন না। 71-এর রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে মাত্র 9 মাসের যুদ্ধে পৃথিবীর অন্যতম সেরা একটা বাহিনী 93,000 সৈন্য নিয়ে হাত তুলে আত্মসমর্পণ করতেন না। এটা ইতিহাস। উনি এই ফেসবুকে তার বাবার লিখিত বিচিত্রার ওই লেখাটিও বা প্রবন্ধটিও ট্যাগ করেছেন। সেখানে কিন্তু জিয়া বলেছিলেন, যেটি রাজ্জাক উল্লেখ করেছেন, যে 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমার সৌভাগ্য হয়েছিল কিছু বলার। সেখানে তিনি 26শে মার্চ বলেননি। তবে আমি দ্বিধাহীন ভাবে স্বীকার করি, একজন সামরিক অফিসারের হিসাবে তার সেই ঘোষণা মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেছিল, আবেগ সৃষ্টি করেছিল। আবার সেই কারণেই তিনি সেক্টর কমান্ডার, সেই কারণে তিনি বীরত্তম দল জামাত সহ সমস্ত স্বাধীনতা বিরোধী দলও একসাথে করতে পারেনি। এটাও ইতিহাসের সত্য। সত্য ইতিহাস বললেই মানুষ আপনাকে স্বাগত জানাবে, কিন্তু ইতিহাস বিকৃতি করতে চাইলে অতীতে যারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, ভবিষ্যতে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, যেন স্থানীয় বিশেষ করি নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান। বঙ্গবন্ধু যদি স্বাধীনতায় না চান, ওনার নেতৃত্বে কেন সরকার প্রধান হলো, ওনার নেতৃত্বে কেন সরকার গঠিত হলো, তিনি কেন বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি হলেন? বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চান, তাহলে মিয়ানওয়ালী কারাগারে তার জন্য কেন কবর করা হলো? সেই যদি স্বাধীনতার প্রধান ব্যক্তি হতেন, তাহলে তিনি কেন ছোট্ট একটা সেক্টর কমান্ডার হলেন? কেন স্বাধীনতার পরে সেনাবাহিনীতে উপপ্রধান সেনাপ্রধান হলেন, সেনাবাহিনীর উপপ্রধান হলেন? সুতরাং এই মিথ্যাচার দিয়ে আলটিমেটলি ওই যে আমি যেটা বললাম, পেয়ারের পাকিস্তানিদেরকে আপনারা খুশি করতে পারবেন। প্রকৃত মুক্তিযুদ্ধের বাঙালি যারা, তাদেরকে খুশি করতে চান না। তারা আরেকটি মিথ্যা বয়ান জাতির কাছে উপস্থাপন করতে চায়। সেটি হচ্ছে কি, শেখ মুজিব আত্মসমর্পণ করেছিলেন। কালকে দেখলাম আর রাজাকারের সন্তান বলেছে তিনি পাকিস্তানে আরামে এসেছিলেন, তিনি আত্মসমর্পণ করেছিলেন। আমার এদের জন্য করুণা হয়, ওরা আত্মসমর্পণ আর গ্রেপ্তার বরণের পার্থক্য বুঝে না। আত্মসমর্পণ কাকে বলে বলি আপনাকে, 98 সালে যখন পার্বত্য সন্ত্রাসী হয়, শান্তি বাহিনী অস্ত্র সহ আত্মসমর্পণ করে তাদের আগের অবস্থান ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফেরত এসেছিল। ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া স্বাধীন আসাম চেয়েছিল, এখন সে ভারতের স্বাভাবিক জীবন যাপন করে, কারণ সে বলেছে আমি ওই স্বাধীন আসাম চাই না, আমি স্বাভাবিক জীবন চাই। আত্মসমর্পণ কাকে বলে? তাদের আব্বারা যে 93,000 সৈন্য অস্ত্র ফেলে বলেছিল আমি আর যুদ্ধ চাই না, আমি পাকিস্তানে ফেরত যাই, ভারতের স্বাধীন হবে, ওইটা হচ্ছে আত্মসমর্পণ। বঙ্গবন্ধু যদি আত্মসমর্পণই করতেন, মুক্তিযুদ্ধই হতো না।
এবং আমি বলি আপনাকে, এখানে রাজ্জাক ভাই আছেন, আপনার মাধ্যমে আজকে জাতিকে জানাই, পৃথিবীর ইতিহাসে বিপ্লবের একজন নেতা দেখান, সেটা লেনিন থেকে শুরু করে, মহামতি লেনিন থেকে শুরু করে চুয়ান লাই অথবা মাও সেতুং অথবা ফিদেল ক্যাস্ট্রো অথবা চে গুয়েভারা, যিনি এইভাবে ভবিষ্যতের কথা বলে দিয়েছেন। 7 মার্চ বঙ্গবন্ধু শুধু বলেননি এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, তিনি তার দূরদর্শিতা কোন লেভেলে ছিল, তিনি আশঙ্কা করেছিলেন হয়তো আমি সে সুযোগ পাবো না, হয়তো আমাকে মেরে ফেলা হবে, অথবা কোনোভাবে আমি বলার চান্স নাও পেতে পারি। তাই তিনি 7 মার্চে বলেছিলেন, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। পৃথিবীর আর কোন বিপ্লবী, আর কোন রাজনৈতিক নেতা এইভাবে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন, একটি প্রমাণ আনেন, রাজনীতি ছেড়ে দিব। এই মানুষটাকে ছোট করার চেষ্টার মধ্য দিয়ে আখেরে তারাই ছোট হচ্ছে এবং তাতে পরাজিত শক্তিকে তুষ্ট করার অপপ্রয়াস করা হচ্ছে। কিন্তু মানুষ ঘৃণা করে সেটি প্রত্যাখ্যান করছে বলে বাংলাদেশে মিষ্টি সুভাষদের মতো, নিজনদের মতো লাখো জেনজি জেন আলফারা আজকে স্বাধীনতাকে ধারণ করে রাজপথে নেমে এসেছে। এই আলোকে আবার নির্মিত হবে বাংলাদেশের সত্যিকার ইতিহাস। অবশ্যই অবশ্যই আমরা আশা রাখছি যে বাংলাদেশ আবার, আমাদের বাংলাদেশ আবার সেই সোনার বাংলাদেশ হবে। তো একটু যেই ভুলটা একটু জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ সরকারের আসলে ভুলটা কোন জায়গায় ছিল আমিন ভাই, যে যাদের আজ, আমি কিভাবে বলবো, তাদের আজ সেকেন্ড ক্লাস সিটিজেন হওয়ার কথা, সেভাবে বেঁচে থাকার কথা, কিন্তু তারা আজকে আমাদের পবিত্র সংসদে আবার হুলস্থুল কাণ্ড করছেন। তো এখানে এটা তো না না সানি, এটা তো ভুল তো আমাদের ছিল। ধরেন এটা যেমন রাজ্জাকুল হায়দ্রাবাদ যখন যুদ্ধে যান, অথবা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, মুক্তিযুদ্ধের সন্তান না হয়েও যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, আমরা তো পার্লামেন্ট দেখবো এটা স্বপ্নেও ভাবিনি। এটা হয়েছে এখানে, হ্যাঁ, একটা ভুল, অনেকগুলো ভুল ছিল, কিন্তু এটা এই সংক্ষিপ্ত সময়ে এভাবে ওপেন খোলাসা করা যাবে না। তবে দৃশ্যত হচ্ছে কি, বঙ্গবন্ধুর উদারতা, তিনি মনে করেছিলেন যে সবাই যদি সুযোগ পায় সবাইকে নিয়ে দেশটা করবে। যদি একেবারে সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, 4টি অভিযোগ যাদের ছিল, হত্যা, খুন, ধর্ষণ, ডাকাতি এবং অগ্নিসংযোগ, তাদের তিনি বিচারের ব্যবস্থা করেছিলেন, বাকিদের তিনি ক্ষমা করেছিলেন। সেটিকেই তারা দুর্বলতা ভেবেছে, মহানুভবতাকে। এক দুর্ভাগ্যজনক যেটা আমি বললাম, একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য তিনি পরবর্তীতে এরশাদ, তার পরবর্তীতে তার সহধর্মিণী যেভাবে রাজাকারদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, গাড়িতে পতাকা দিয়েছেন, তাদের রাজনীতি করার জন্য সর্বাত্মক সুযোগ সুবিধা করে দিয়েছেন শুধু ক্ষমতায় থাকার জন্য। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মধ্যে যদি এই বিষয়টা নিয়ে একটা মিনিমাম সহমত থাকতো, ঐক্যমত থাকতো, এইটা রাজনৈতিক নেতা হিসাবে আমি মনে করি আমাদের ভুল আছে। তো এই অনেকগুলা আসলে আমার মনে হয় যে একটা টক শোতে এই ভুলগুলো নিয়ে মানে এত চুল চারা বিশ্লেষণ করার মতো সময় নেই। বাট আমি মনে করি মোটা দাগে এগুলো আমাদের সবচেয়ে বড় ভ্রান্তি, এবং সেই কারণে আপনি দেখছেন আজকে বিএনপির মধ্যেও পার্লামেন্টের অনেক সদস্য, অনেক নেতাও কিন্তু আজকে এই জায়গায় সোচ্চার হয়েছে, এবং এই তাদের ভাষায় যেটা পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ইলেকশনের নির্বাচন, অথবা আপনার জঙ্গি মাহবুবের ভাষায় যেটা ভাগবাটোয়ারা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, হ্যাঁ, রুবেন ফারহানাকে নমিনেশনে দেওয়া হয়নি, অথবা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবকে হারিয়ে দেওয়া হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে হারুন ভাইকে হারিয়ে দেওয়া হয়েছে, এরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিলেন। মির্জা আব্বাসকেও পারলে মানে হারানোর সমস্ত। হ্যাঁ, তো এই জায়গাটাই আমি আবার একটু আশার আলো দেখি। এই জায়গাটা যদি অন্তপক্ষে এই কমনটা জায়গায় এই বাংলাদেশটা আছে বলে, এই পাসপোর্ট আছে বলে পারি, হ্যাঁ, এবং আমরা যে ওটা মনে করি যে তারা কেন সংবিধান পরাজয়, তাদের কালিমা, তাদের কলকে যেন ছুটতে চায়, এই জায়গাটা যদি আমরা এক হতে পারি তাহলে হয়তো এই ভুলগুলো সংশোধন করা সম্ভব হবে। আশা করি পরে নিশ্চয়ই আমরা এই জিনিসটা ভাববেন।
ধন্যবাদ আমিন ভাই। আমি আসছি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আমি আসছি আপনার কাছে। তো আমি একটু চলে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা জনাব রাজ্জাকুল হায়দার চৌধুরীর কাছে। স্যার, আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি এই প্রজন্মের হয়ে, যে বিএনপি যখন দলটা গঠন হলো বা বিএনপির যখন জন্ম হলো, তখন আম, কেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রয়োজন হলো স্বাধীনতা বিরোধীদেরকে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আনার? তখন কি আওয়ামী লীগের বা স্বাধীনতার পক্ষের কোনো শক্তি ছিল না তার সাথে একসাথে হয়ে একটি দল গঠন করার? পরিস্থিতিটা কি ছিল স্যার, আসলে যদি একটু জানাতেন। এটা করতে গেলে তো অনেক কথা চলে আসে। কারণ আপনারা বোধহয় জঙ্গি ইলিয়াসের একটা সাক্ষাৎকার দেখছেন মেজর ডালিমের সাথে। ডালিম কি বলছিল? ডালিম বলছিল মুক্তিযুদ্ধের সময় বেঙ্গল রেজিমেন্টে যে সকল সেনা অফিসাররা যুদ্ধে অংশগ্রহণ করছিল, তার কয়েকজন অফিসার একসঙ্গে নিয়ে তারা শপথ করছিল যে তারা ওই যে তাদের ভারত বিরোধী একটা অবস্থান নেবে, অর্থাৎ পাকিস্তানি কায়দায় তারা চেষ্টা চালাবে। আপনাদেরকে বলি, এই যে ওনারা যে বারে বারে বলে স্বাধীনতার শোক, তারপরে এখন আজকে দেখলাম এক মন্ত্রী বলতেছে জিয়াউর রহমান প্রথম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন, মানে নিজেকে প্রথম প্রেসিডেন্ট ঘোষণা করছেন। এই কথা বলেন, এটা যখন বলে তখন আমাদের কিন্তু অনেকগুলা কথা চলে আসে, আমরা যেটা বলতে চাই না। কারণ আমরা ওই আমার অমিত ভাই যে কথাটা বলছেন, উনি যে কাছাকাছি বেতার কেন্দ্রে যে ঘোষণাটা দিয়েছিলেন, বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটা পাঠ করেছিলেন, সেই ঘোষণার কারণে কিন্তু তখনকার বেঙ্গল রেজিমেন্টে যেসব সেনা অফিসার, যারা মানে জওয়ান, সিপাহী, যারা আমাদের দেশে ছিল বা যারা এখানে কাজ করতেছিল বা যা পশ্চিম পাকিস্তানও যারা, তারা কিন্তু উৎসাহিত হয়েছে, তারা মুক্তিযুদ্ধে আসার জন্য অনুপ্রাণিত হয়েছিল। এখন কি করছে, আপনি ওনাকে ঘোষক বইটা অতি মহিমান্বিত করতে গিয়ে ওনার এই যে ইতিহাসগুলা আপনারা আমাদের, কারণ আপনারা দেখেন এই যে বঙ্গবন্ধু হত্যার কথা আমরা বলি, কর্নেল ফারুকের একটা সাক্ষাৎকার দেখছেন একটা টেলিভিশনের এবিসি টেলিভিশন হবে, ওখানে ফারুক কি বলছিল যে আমরা যখন সিদ্ধান্ত নিলাম শেখ মুজিবকে হত্যা করব, তখন আমরা মানে ডেপুটি চিফ জিয়াউর রহমানের গেছিলাম, আমাদের প্ল্যানের কথা বলার পরে জিয়াউর রহমান কি বলছিলেন, আই এম সিনিয়র অফিসার, আমি তোমার সাথে এগুলাতে যুক্ত হইতে পারি না, তোমরা জুনিয়র অফিসার, ইউ গো এহেড। একজন সামরিক বাহিনীর দ্বিতীয় ব্যক্তি তখন রাষ্ট্রপতিকে হত্যার প্রস্তাব দেয় জুনিয়র অফিসার, তখন তার দায়িত্বটা ছিল কি, ওদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা, এদেরকে কোর্ট মার্শাল করা। আর উনি বললেন কি, গো এহেড। এবং ওনার কাজের বৈঠক ছিল, সেটাও কথা ছিল, ওনার সাথে আমেরিকান মানে থার্ড সেক্রেটারির বৈঠক হয়েছিল, সেই কথাগুলো আছে। তারপরে আমি আমাদের বন্ধু মোস্তফা হোসেনের সাথে আপনার এই ভারতের প্রখ্যাত সাংবাদিক মানুষ ঘোষের একটা সাক্ষাৎকার ছিল, যিনি আমাদের রণাঙ্গনে ঘুরে ঘুরে আমাদের এই রিপোর্ট গুলা করতেন। মানুষ ঘোষ নভেম্বর মাসে জিয়াউর রহমানকে প্রশ্ন করেছিলেন যে আমরা স্বাধীন, তো আপনারা স্বাধীন হয়ে যাচ্ছেন, হওয়ার পরে আপনাদের পরিকল্পনাকে কিভাবে দেশটায় গঠন করবেন? তখন জিয়াউর রহমান সাহেব কি বলছেন, জিয়াউর রহমান সাহেব বলছেন যে দেখা যাক, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েও যেতে পারে, মানে হি ওয়াজ নট শিওর দেশটা স্বাধীন হবে, হয়তো উনি মনে মনে চানও নাই। তারপরে হি ইজ দি অল সেক্টর কমান্ডার, যিনি কোন সম্মুখ সমর যুদ্ধে যান। এটা হলো রেকর্ডেড, এটা রেকর্ডেড। এই কথাগুলো আমরা বলতে চাই নাই, আজকে আমাদেরকে বলানো হচ্ছে। তারপরে উনি ক্ষমতায় আসি কি করলেন, সংবিধানের 38-এর 3 ধারা বাতিল করে দিলেন, যেখানে লেখা ছিল যে বাংলাদেশে কোন ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। উনি এটাকে করলেন, এবং আমার সংবিধানটাকে ওই বিসমিল্লাহ মানে যোগ করে এটা দিয়ে আপনার ধর্ম নিরপেক্ষতা ক্যারেক্টারটা সেটা নষ্ট করলেন। আমরা বিসমিল্লাহ তো বিরোধিতা, কিন্তু প্রশ্ন হইলো যে একটা সংবিধান হইলো একটা হইলো আপনার প্রতিষ্ঠান, এই সংবিধান হইলো একটা আমাদের ডকুমেন্ট,
এই ডকুমেন্টের ভিতরে তো ওগুলো কোনো ধর্মের জিনিস থাকার কথা না। এরশাদ সাহেব কি করলেন? রাষ্ট্র ধর্ম করলেন। আরে বাবা, রাষ্ট্র ধর্মকে পালন করে, ধর্ম পালন করে একজন বুদ্ধিসম্পন্ন মানুষ, যার বিচার ক্ষমতা আছে, কোন ধর্মটা ভালো কোন ধর্মটা খারাপ, সেটা তার মনোমত কোনটা সেটা সে গ্রহণ করে। এক সংবিধান মানে রাষ্ট্র কি সে চিন্তা করে? এটা একটা প্রতিষ্ঠা। তাহলে ওনারা এগুলা করে করে কি করলো আমাদের, আপনি চিন্তা করেন কালকে যে আপনার সাথে কথা হয়েছিল, আপনি দেখছেন ওই যে হাসনাত আব্দুল্লাহ যে কবি, উনি বলছিলেন যে 71 সালের কোন মাস নামে আমাদের স্বাধীন বাংলা মানে আমাদের সরকার থেকে 14 জন প্রতিনিধি পাঠানো হয়েছিল, 16 জন প্রতিনিধি পাঠানো হয়েছিল জাতিসংঘে আমাদের আমাদের অবস্থাটা তুলে ধরার জন্য। সেখান থেকে পাকিস্তান থেকে পাঠানো হয়েছে 14 জন, এর 5 জন ছিল বাংলা, এবং সেটা লিডার ছিল শাহ আজিজুর রহমান। এই শাহ আজিজুর রহমানকে জনাব প্রেসিডেন্ট জিয়া সাহেব প্রধানমন্ত্রী করেন। তারপরে আমার আমিন ভাই একটু আগে বলেছেন, আপনি এটা বাংলাদেশে সবাই জানে, তারপরেও এগুলা বারবার বলতে হয় কি কারণে? কারণ তারাই এগুলো আমাদেরকে বলাতে বাধ্য করে। আপনার 14ই ডিসেম্বরের যে হত্যাকাণ্ড, আমাদের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, তার মূল নায়ক ছিল কে? এই মতিউর রহমান নিজি এবং নিজামিয়ার আল মুজাহিদ। এই দুইজনকে আপনার পূর্ণমন্ত্রী করেছিল কে? আপনার আপনার আজকের প্রধানমন্ত্রী, ওনার মাতা, তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়। এবং মতিউর রহমান নিজামী ছিলেন কি? শিল্পমন্ত্রী। আপনার আমিন ভাইয়ের যে চট্টগ্রামে যে ইয়েতে সার কারখানা যে আমি গত অগাস্ট মাসে গেছিলাম, দেখে আসলাম, সেই জেটির মধ্যে 10 ট্রাক অস্ত্র সেখানে আটক করা হয়, সেখানে তারপর সেখানে ধরা পড়ে। পরে শুনলাম সেই অস্ত্র নাকি আবার ইয়ার কাছে, উল্কার কাছে চলে গেছে। এই অস্ত্র হয়তো একদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সেই অস্ত্রের খোঁজ দিচ্ছে কিনা, আমি যেটুকু জানি। তাহলে আপনারা আজকে আমার দেশটাকে, বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে চান। তো আমরা এখনো আশা করব আপনাদের কাছে যে আমরা বলি, একটু আগে আমরা সবাই একটু বলি স্বাধীনতার বিপক্ষ শক্তি, এবং বিপক্ষ শক্তি বললে আপনাদের কোথাও মানুষের সামনে আসে যে এই বিএনপির মধ্যেও একটা বিপক্ষ শক্তি আছে, এরা বাংলাদেশের বিপক্ষে দাঁড়ায়। তো আপনাদের এই কালিমাটাতে আমরা বাদ দেন। কারণ হচ্ছে যে কি, আমাদের মূল স্বাধীনতার মূল ফসলটা কি? আমরা 48 সাল থেকে শুরু করে 71 সাল পর্যন্ত যে যুদ্ধ করছি, পাকিস্তানের কোনো শাসনতন্ত্র ছিল না, কোনো কনস্টিটিউশন ছিল না। আমরা একটা সেকুলার, একটা ধর্ম নিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটা গণতান্ত্রিক, একটা মানে সুষম বন্টনের মাধ্যমে একটা অর্থনীতির এই ধরনের একটা সংবিধান আমরা চেয়েছিলাম। এবং সেই সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 22 জানুয়ারি মানে 11 জানুয়ারি ক্ষমতা নেওয়ার পরে 4 নভেম্বর আমাদের এই সংবিধানটা আমরা পেয়ে যাই। এবং আমাদের এই সংবিধানটাকে বলা হয় পৃথিবীর অন্যতম প্রগতিশীল সংবিধান। কারণ এখানে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং তৎকালীন সময়ে সমাজতন্ত্র। এবং তাহলে আজকে আপনারা যদি বাংলাদেশের রাজনীতি করতে হয়, আপনার ওই সংবিধানটা মানতে হবে। এবং একদম জাতির স্থপতি থাকে, জাতির পিতা থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। পৃথিবীর কোনো জাতির পিতা নেই, কন্ট্রোভার্সি নাই। আপনারা সেই কন্ট্রোভার্সি সৃষ্টি করছেন। আর জয় বাংলা স্লোগানে আমরা পুরা জাতি একত্রিত হয়েছিল। আপনার সেই মানে আপনার জয় বাংলা স্লোগান শুনলে এখন করেন। কারণ আপনি যখন ভারতে যান, যখন একটা সরকারি অফিসার বক্তৃতা দেয়, শেষে কি বলে? জয় হিন্দ বলে। পাকিস্তান আমাদের দেশে সেটা প্রচলন হয়নি। শেষে কি বলে? জয় হিন্দ বলে, কিন্তু আমাদের দেশে সেটার প্রচলন হয়নি স্যার। দেশে জয় বাংলা বললে আওয়ামী লীগ হয়ে যায়। তাহলে আমি আপনাকে বলবো, আপনারা যারা বিশেষত বিএনপি কে বলবো, আপনাদের গায়ে স্বাধীনতার বিপক্ষে শক্তি যে কালিমাটা, সেটা আপনারা মুছে ফেলেন। আপনারা 72 সংবিধানকে মানেন, জাতির পিতাকে মানেন, জয় বাংলাকে মানেন। তারপরে আপনার প্রোগ্রাম নিয়ে আপনি জনগণের সামনে যান। এবং আমাদেরকেও, আওয়ামী লীগ যদি কোনো ভুল করে, আমাদেরকেও আপনাদেরকে সমর্থন করার সুযোগটা দেন। কিন্তু আমরা এখন বিপদে আছি এই কারণে, আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেই, নৌকার বিরুদ্ধে ভোট দিতে যাই, তখন মনে হচ্ছে যেন আমি আমার দেশের বিরুদ্ধে ভোট দিচ্ছি, আমি আমার দেশের বিরুদ্ধে ভোটছি।
এই মানে বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন আপনারা। আমরা চাই বাংলাদেশে একবার আওয়ামী লীগ আসবে, একবার আপনারা আসবেন, আরেকটা দল আসবে, কিন্তু সবাই আমাদের ভারতে যেমন আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে যেমন আছে, দেশ বিরোধী কেউ ওই দেশে থাকতে পারবে না, পরিষ্কার কথা। আর আপনি যেটা বলছেন, বারবার বলতেছেন আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগ ওই আপনার একবার দেখছেন নাকি আপনার কয়েক বছর আগে জাপান একটা সুনামি দেখছেন নাকি? সুনামি, বড় বড় জাহাজ, বড় বড় বিল্ডিং কি হলো, সোলার মতো উড়ে গেছে না? হ্যাঁ, আবার একটা সময় আসতেছে, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধটা অত্যন্ত শক্তিশালী, জয় বাংলা অত্যন্ত শক্তিশালী। তারা প্রত্যেক দিন ঘুমে, শয়নে, স্বপনে, জাগরণে জয় বাংলার দিকে ভয় পায়। এই জয় বাংলা ওদেরকে ভাষায় নিয়ে যাবে। আমি বলে রাখলাম, আমি হয়তো থাকবো না, বাট এটা এবং ঘটবেই। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি হিসেবে আমি আপনার সাথে একমত। তো আমরা অনুষ্ঠানটি একেবারে শেষ পর্যায়ে, তো আমি আমিন ভাইয়ের কাছে যেই শেষ প্রশ্নটা করতে চাই, এবং আমাদের দর্শকদের পক্ষ হতেও করেছেন, যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আমাদের সেই সুদী মহাজন ইউনুস করে গিয়েছেন, তো সেটা কি বর্তমান সরকার বহাল রাখবে কিনা, এবং এই ব্যাপারে আন্তর্জাতিক মহল কি আলোচনা করে বা কি চিন্তা করছে, যদি একটু আমাদেরকে জানাতেন। এই সরকার বহাল রাখবে কিনা সেটাতে সেই সরকারকে প্রশ্ন করা ভালো। আর আন্তর্জাতিক মহলের যে বিষয়টা বলছেন, গতকাল নিশ্চয় আপনি জাতিসংঘের একটা চিঠি প্রকাশ হয়েছে, যেটি আরো 2 মাস আগে চিঠিটা লেখা হয়েছে, গতকাল সেটি প্রকাশ করেছে। সেখানে স্পষ্টত তারা বাংলাদেশের বিষয় নিয়ে বলেছে, জাতিসংঘ কোন রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞাকে সমর্থন করে না। তারা মনে করে যেটা মানুষের মৌলিক অধিকার পরিপন্থী। আর আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে কি হবে না, সরকারের সিদ্ধান্ত কি, সেটার উপর নির্ভর করতে আওয়ামী লীগ রাজনীতি করে না। আমি আবার বলছি, আমরা রাজনীতি করি নিজের ক্ষমতা বলে, আর আমার ক্ষমতা হচ্ছে মানুষের উপরে। এবং আমি এশিওর করছি আপনাকে, এই মানুষের, যেটা রাজ্জাক ভাই বললেন যে সুনামি, এই মানুষের সুনামিতে ভর করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শুধু প্রত্যাহার হবে তা নয়, বাংলাদেশ আওয়ামী লীগ আবার ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্রভার গ্রহণ করবে, এবং সেটা মানুষের ভালোবাসাই। সুতরাং এটা সময়ের ব্যাপার। একটা কথা খুবই ক্লিয়ার, রাতের পরে দিন আসে, ক্ষমতা চিরস্থায়ী নয়। যখনই কেউ মনে করে ক্ষমতা চিরস্থায়ী, তখনই তার পতন হয়। সুতরাং আজকেও যারা ভাবছেন তাদের বলছি, ইতিহাসের বাস্তবতা পাঠ করার অথবা বোঝার চেষ্টা করুন, সেটাই দেশ জাতি আপনার আমরা সকলের জন্য মঙ্গল। আওয়ামী লীগের রাজনীতির একটাই জায়গা, নেতারা যেভাবে বলেছেন 49 সালে যখন আওয়ামী লীগ গঠিত হয়, তখন এই জনপদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ। এই সমাজের যত অভিজাত পরিবারের লোক ছিল, জোরদার, সামন্ত, প্রভু যারা ছিল, সবাই মুসলিম লীগ করতেন। তার বিপরীতে বঙ্গবন্ধু শুধুমাত্র সাধারণ কৃষক, শ্রমিক, একেবারে মুঠে দিনমজুর, এদেরকে নিয়ে এই দলটি করেছিলেন। এবং তিনি এদেরকে তার আদর্শে, একটি চেতনায় এমন ভাবে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিলেন, 49 থেকে 54, মাত্র 5 বছরের মাথায় তিনি সেই মানে সামন্তপ্রভু অভিজাত মানুষের দল মুসলিম লীগকে মাটিতে নামিয়ে এনে 54 সাল নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। এখনো আওয়ামী লীগ সেই শক্তিতে পথ চলে, এবং সেখানে আমাদের বিজয় হিসেবে অনিবার্য।